হ্যাঁ, এখন সিফিলিটিক মাশরুম সম্বন্ধে আলোচনা করছি। তো সিফিলিটিক মাশরুমের সৃষ্টিটাই হয় দূষিত সহবাসের ফলে। দূষিত যৌন সংসর্গের ফলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এটা প্রবাহিত হয়। যৌনাঙ্গে বা স্ত্রী যৌনাঙ্গে, পুরুষ যৌনাঙ্গে দুটোতেই বিউবা বাগি সৃষ্টি হয় বিষাক্ত ক্ষতর মতো। সেটা যদি শুদ্ধ উপায়ে সুচিকিৎসার মাধ্যমে নিবারণ করা সম্ভব না হয় তাহলে সিফিলিটিক মায়াজমের সূচনা হয়। তো এর লক্ষণই হচ্ছে পরবর্তীকালে দুষ্ট জাতীয় ফোঁড়া, বিউবা, দুর্গন্ধ ঘর্ম, জিভে সাদা লেপ, জিভ মোটা, তারপর দাঁতের ছোপ, হাড়ের ভেতর ব্যথা, ক্ষতযুক্ত চর্মরোগ। হ্যাঁ, আর সিফিলিসের বৃদ্ধি হচ্ছে রাত্রে। এটাই এর কনকমিটেন্ট, রাত্রে বৃদ্ধি থাকবে। চর্মরোগে সাধারণত চুলকানি দেখা যাবে না, তামার মতো চর্মরোগের রং হবে এবং ক্ষততার প্রবণতা থাকবে। শরীরের গঠনের মধ্যে মানে স্বাভাবিক অবস্থায় থাকে না। লিভার, কিডনি, প্লিহা, ফুসফুস, মস্তক সবই অস্বাভাবিক অবস্থায় থাকতে পারে। নাকের ভেতর ক্ষত, গলার মধ্যে ক্ষত, হ্যাঁ, চোখের নানা রকমের ক্ষত। কিন্তু সিফিলিটিকের উপশম ঠান্ডায় হয়, গরমে এর সমস্ত কিছুরই বৃদ্ধি হয়। আচ্ছা, এর লেটেন্টের মধ্যে দেখা যায় যে মনের আলস্যতা, জড়তা, রাত্রে যে কোনো রোগের বৃদ্ধি, ঘামের মধ্যে কোনো উপশম হয় না। সিফিলিটিক মাশরুমের ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক স্রাবগুলোর নিঃসরণে কোনো রকম উপশম হয় না। যেমন ঘামের তার উপশম হবে না, কিন্তু যেগুলো অস্বাভাবিক স্রাব সেইগুলো নিশ্চিত হলে সে আরাম পায়, যেমন প্রদস্রাব। আচ্ছা, সিফিলিটিক রোগীর আত্মহত্যার প্রবণতা দেখা যায় বিশেষ করে রাত্রে। নির্বোধ, একগুঁয়ে, সামান্য চিন্তায় বিষণ্ণ বোধ করে, অনেক সময় গুরুতর বিষয়ে অন্যমনস্ক হয়ে যায়, একই বিষয় বারবার বলতে থাকে, বারবার পড়াশোনা করেও সে বুঝতে পারে না, বারবার পড়া করে ফলেও সে বুঝতে পারে না। রাত্রিকালীন রোগাবলী, ঠান্ডা পছন্দ করে, চক্ষুপীড়া, ঠান্ডা খাবার পানীয় পছন্দ করে। এরা জান্তব খাবারের মধ্যে একমাত্র দুধ পছন্দ করে। আচ্ছা, তো এর যে বিশেষ বিষয়গুলো আমরা দেখি, সবসময় মনমারা ভাব সিফিলিটিক রোগীর মধ্যে আমরা দেখতে পাই। সিফিলিটিক মাশরুমের মধ্যে সব কিছুর মধ্যে একটা আলাদা রকম চিন্তাভাবনা, যেমন আত্মহত্যার ইচ্ছা, স্মৃতিশক্তির দুর্বলতা, আস্তে 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 স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে থাকে। রাতের দিকেই রোগের বৃদ্ধি হয়। রাতের দিকে বৃদ্ধিটাই সিফিলিটিক, কারণ যে কোনো রোগ, সে ক্যান্সার হোক বা উচ্চ রক্তচাপ হোক বা যে কোনো রোগ হোক, ওইভাবে রোগ হিসাবে তো প্যাথোলজির দিক থেকে দেখে মায়াজম নির্ধারিত হয় না। মায়াজমের নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে, সেইগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা সেই মায়াজমের অন্তর্ভুক্ত করব। তো সিফিলিটিক মায়াজমের সবথেকে বড় ব্যাপারটাই হচ্ছে রাত্রে বৃদ্ধি, গরমে বৃদ্ধি, ঠান্ডায় উপশম। তাদের সিফিলিটিক রোগীর চুল, মাথার চুল গোছা গোছা করে উঠে যায়, অর্ধচন্দ্রাকার দাঁত। সেটা অবশ্য প্রথমেই হবে না। হ্যাঁ, যে ব্যক্তির শরীরে সিফিলিটিকের প্রভাব এলো, সে দূষিত সহবাস করলো, তার মধ্যে এগুলো দেখতে পাবো না। এগুলো পরবর্তীতে তাদের সন্তানদের মধ্যে, তার সন্তানদের মধ্যে এগুলো সুপ্তাকারে থাকবে। হ্যাঁ, চ্যাপ্টা নাক, হ্যাঁ, তাদের সিফিলিটিক শিশুদের নাক চ্যাপ্টা হবে। সিফিলিটিক শিশু বলতে যাদের বাবা মা সিফিলিটিক আক্রান্ত, সিফিলিসে তাদের সন্তানদের মধ্যে এটা মায়াজম রূপে আসবে। প্রথমেই এটা কখনোই মায়াজমের রূপ পেতে পারে না। হ্যাঁ, এটা সোরার সঙ্গে মিলিতভাবে থেকে যায়, পরবর্তীকালে মায়ের পেট থেকে এটা ভয়ঙ্কর হয়। আচ্ছা, মুখে শক্ত ব্রণ, সেটাও সিফিলিসের কারুকার্যতার মধ্যে পড়ে। ঘ্রাণ শক্তির ক্ষীণতা, হ্যাঁ, যকৃৎ ছোট হয়ে যাওয়া, শুক্রকীটহীনতা। এখানে একটা বিষয়, যে কোনো জিনিস যদি কমের দিকে থাকে, হ্যাঁ, ছোট হতে থাকে, তাহলে সেটা হচ্ছে সিফিলিটিক, এবং বড় হতে থাকে বৃদ্ধি পেতে পেতে, তাহলে সেটা সাইকোটিক হিসাবে ধরা যেতে পারে। যে যন্ত্র শুকিয়ে যাওয়া, মানসিক ভারসাম্যহীনতা। মানসিক ভারসাম্যহীনতা প্রথম
প্রজন্মের মধ্যেই দেখা যেতে পারে। মাথার পিছন দিকে বেদনা, হ্যাঁ, বেদনা, যাতনা, এগুলো রাত্রি বৃদ্ধি পাবে। হাড়ের যাতনা, চোখের দুর্বলতা, যে ধরনের পচা গ্যাংগ্রিন ঘা আমরা দেখতে পাই, হ্যাঁ, সেগুলো সবই সিফিলিসের অন্তর্গত, সিফিলিটিক মাসজমের অন্তর্গত। পুনঃ পুনঃ গর্ভপাত, মৃত্যু, সন্তানের জন্ম, কিছু ক্যান্সার যেগুলো ক্ষতযুক্ত ক্যান্সার, যেগুলোর মধ্যে নেচার থাকবে আত্মহত্যার প্রবৃত্তি, রাত্রে বৃদ্ধি, ঘামে উপশমহীনতা, অর্ধচন্দ্রিক দাঁত, সেগুলোতে আমরা সিফিলিটিক মাসজমের প্রভাব দেখতে পাবো। দাঁতের বাটির মতো ক্ষয় হয়ে যায়, ফিস্চুলাও এর মধ্যে দেখা যায়। যেসব সন্তান বোবা কালা জন্ম নেয় তারা অবশ্যই সিফিলিটিক মাসজমের অন্তর্ভুক্ত। দাঁত সহ যে বাচ্চা, সদন্ত যে বাচ্চা জন্মগ্রহণ করে, সেগুলোও সিফিলিটিকের মধ্যেই পড়ে। কিছু সেতি সিফিলিসের অন্তর্গত। সিফিলিস সাইকোটিক সোরা যে কোনো কিছু হতে পারে, বা টিউবারকুলার ডায়াসিসের সঙ্গেও সম্পর্ক রাখতে পারে। তো সেতির ব্যাপারটা বেশিরভাগই আমরা দেখেছি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে এর চিকিৎসা করে সুফল পাওয়া যায়। তবে ব্যাপার হচ্ছে মায়াজমের ব্যাপারটাই সবসময় গুরুত্বপূর্ণ এইভাবে নয়। পিকিউআরএস দেখতে হয়, আগে দেখতে হবে ওষুধের যদি আনকমন পিকুলিয়ার কোনো সিমটম থাকে, সেটা অ্যান্টিসিফিলিটিক হোক আর যেই হোক, সেই মেডিসিনটা আগে প্রয়োগ। সর্বপ্রথম কথা হচ্ছে লক্ষণ সাদৃশ্যতা। লক্ষণ সাদৃশ্যতা, আনকমন পিকুলিয়ার, বিরল যদি কোনো ভাইরাস, অত্যাশ্চর্য যদি কোনো আমরা লক্ষণ পাই, কনকমিটেন্ট কোনো কিছু পাই, তখন সেই ওষুধটাই প্রযোজ্য হবে। হোমিওপ্যাথিতে লক্ষণ সাদৃশ্যতাই টোটালিটি এটা পরে ব্যাখ্যা করব। অনেক সময় দুটো একটা সিমটমই টোটালিটি হতে পারে, আবার 10টাতেও না হতে পারে, সেটা পরে কোনো এক ভিডিওতে বলা যাবে। তো এই যে টেরা দৃষ্টি, চোখের যে কোনো রকমের সমস্যা, হ্যাঁ, যে জেনেটিক ডিজিজগুলো হয় যেমন অ্যালবিনিজম, এইগুলো সবই সিফিলিটিক মাসজমের অন্তর্ভুক্ত। তো সিফিলিটিক মাসজম যদি 10 দিন 1 ঘন্টা করে ক্লাস নেওয়া যায় তবে কমপ্লিট করা যাবে, ব্যাখ্যা করা যাবে। তো আমার উদ্দেশ্য তো তা নয়, আমার উদ্দেশ্য খুব সংক্ষেপে যাতে মনে থাকে, সেই জন্যই এটা একটু ধরিয়ে দেওয়া, হ্যাঁ, যাতে খুব সংক্ষেপে, কারণ সবার তো চরম ব্যস্ত, সময় খুব কম। এটাই যদি কারোর উপকার হয়, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, উপকারে লাগলে, হ্যাঁ, ঈশ্বর যেন উত্তম প্রতিদান দেন। থ্যাংক ইউ।